হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি স্টাডি ল্যাব। আজকে আমাদের অঙ্কের সমাধান হবে 2020 সালে ডাব্লিউবি কনস্টেবল যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার সম্পূর্ণ অঙ্কের সমাধান কীভাবে খুব সহজভাবেই বা ট্রিকিভাবে করা যেতে পারে সেটাই তোমাদের দেখানো হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, অঙ্কগুলো কীভাবে সমাধান করা যেতে পারে সহজেই সেটা তোমরা অবশ্যই শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কী আছে দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ। 20 বছরে যদি 3 গুণ হয় তার মানে এখানে আসল যদি 1 টাকা হয়, সুদে আসলে সেটা হয়ে যাবে 3 গুণ। 3 গুণ মানে 3 টাকা। তাহলে সুদ কত টাকা? 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 2 টাকা সুদ। আবার বলেছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ কথার অর্থ কি? আসল যদি 1 টাকা হয়, সুদে আসলে সেটা হয়ে যাবে দ্বিগুণ মানে 2 টাকা। তাহলে 2 টাকা থেকে 1 টাকা বাদ দিলে হয় 1 টাকা সুদ। শর্টকাট কীভাবে করব লক্ষ্য করো, এই 3 গুণের মধ্যে রয়েছে 1 টাকা আসল আর 2 টাকা সুদ। তাহলে 2 আর 1 মিলি হয় 3। তার মানে আমরা আসল আর ধরবো না, আমরা সুদ হচ্ছে 2, আমরা 2 ধরবো। আবার এখানে দেখো দ্বিগুণ যেহেতু বলেছে সুদে আসলে 1 টাকা আসল 1 টাকা সুদ, সেটা মিলিয়ে হয় দ্বিগুণ। তার মানে আসল যদি 1 টাকা হয়, সুদ হবে 2 টাকা। তাহলে আমরা এইভাবে যদি লিখি যে 2 টাকা বা 2 গুণ সুদ কত বছরে? 20 বছরে। এখানে বলছে দ্বিগুণ যেহেতু, তার মানে দ্বিগুণের মধ্যে 1 টাকা যদি হয় আসল, তাহলে 1 টাকা হবে সুদ। 1 আর 1 2 মানে দ্বিগুণ। তার মানে আমরা এখানে সুদ কিন্তু হয় 1 গুণ, তাই না? তাহলে 1 গুণ সুদ কত বছরে হয়? তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলেই হয়ে যায়। দেখো 20/2 = 10 বছরে। তার আমাদের উত্তর চেয়েছে কি? ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে 10 বছরে দ্বিগুণ হবে। এটা উত্তর হয়ে যাবে এ, 10 বছর। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, একটি কুকুর 4 লাফে যায়। তার মানে প্রথমেই উত্তর আমাদের কী চেয়েছে দেখো, বিড়াল আর কুকুর। তাহলে প্রথমে আমরা লিখে নেব বিড়াল, আর এখানে লিখে নিলাম কুকুর। তাহলে বিড়ালের 5 লাফ মানে বিড়াল হচ্ছে 5, সেই সময় কুকুর দেয় 4 লাফ। এ বলেছে কি কুকুরের 3 লাফ, কুকুরেই তাই এখানে 3, আর বিড়ালের হচ্ছে 4 লাফ, তাহলে 4 লাফ। এবার আমরা কি করব দেখো, খুব সহজে যেটা করব, আমরা এবার কৌণিক গুণ করে আমরা কিন্তু উত্তর বের করে দেবো, এইভাবে আর এইভাবে। তাহলে দেখো 3 5 15 আর 4 4 16। তাহলে দেখো আমাদের উত্তর হয়ে গেল কিন্তু 15:16, উত্তর হয়ে যাবে এটা। এবার তোমরা ভাবতেই পারো যে আমরা দেখো এখানে যেমন 16:15 আছে, আমরা তো এটা আর এটা গুণ করলে আগে 16 পেতাম, আমরা এটাই আগে গুণ করলাম কেন? কারণ প্রথমে বিড়াল দিয়েছে, তারপরে কুকুর দিয়েছে। তাহলে প্রথমে বিড়াল, তারপরে কুকুর, আর তোমাদের প্রথম এই গুণটাই করতে হবে এইদিকে। তাই 3 5 15 আর 4 4 16। এছাড়াও তোমরা জানো যে এখানে কুকুরের যেহেতু গতি বেশি হবে, তাহলে অবশ্যই প্রথমে বিড়ালের নাম দেওয়া আছে, মানে বিড়াল কম হবে আর কুকুরেরটা বেশি হবে। নিশ্চয়ই এটা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা শর্টকাট ট্রিকে করতে হবে। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়। লক্ষ্য করো, যে টাকা লাভ হয় সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়, মানে একই। যদি x টাকা লাভ হয় আবার x টাকাই ক্ষতি হয়, এই রকম যদি একই থাকে তাহলে তোমাদের করতে হবে কি, খুব সহজ, এই সংখ্যাটা যোগ করবে বাই 2। 4 আর 2 6, 9 আর 5 14, 4 হাতে 1, 4 একে 5, 7 আর 5 12, 2 হাতে 1, 1 একে 2 একে 3, 3246 বাই 2। তাহলে এটা আমরা কেটে দিই। দেখো 2 অক্ষে 2, 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে 1623 টাকা। এটা সি উত্তর। তোমাদের আবার বলে দিচ্ছি, যদি কোনো অঙ্ক এই ধরনের থাকে যে যত টাকা লাভ হয় তত টাকাই ক্ষতি হয়, তাহলে তোমরা কি করবে, সংখ্যা দুটো যোগ করে তাকে সবসময় 2 দিয়ে ভাগ করবে, তাহলে কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য বেরিয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা, প্রতি কেজি 12 টাকা দামে ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। দেখো এই যে 15 টাকা আর এই যে 12 টাকা, এইগুলো কিন্তু তার ক্রয় মূল্য, এই টাকা হচ্ছে বিক্রয় মূল্য। প্রথমে আমরা এই বিক্রয় মূল্যকে ক্রয় মূল্যে করে তারপর আমরা অ্যালিগেশন পদ্ধতিতে খুব ইজিলি করব। যেহেতু এটা বিক্রয় মূল্য 16 টাকা 50 পয়সা করে বিক্রি করে, তাহলে 20% লাভ ঢুকে আছে এর মধ্যে, তার মানে এর ক্রয় মূল্য আরও কম হবে। আমরা কি করব, 20% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 120 টাকা। 16 টাকা 50 পয়সা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এর ক্রয় মূল্যের থেকে কম হবে। তা আমরা করব কি, নিচে লিখব 120, উপরে লিখব 100, কারণ আমাদের উত্তর এর থেকে কম হবে, মানে ক্রয় মূল্য অনেক কম হবে, কারণ এখানে লাভ ঢুকে রয়েছে। আর নিচে 120 লিখলাম কেন, কারণ 20% লাভ মানে 100 + 20, নিচে 120 আর উপরে 100 ক্রয় মূল্য। তাহলে আমরা এই 0 কেটে দিলাম।
এই দশমিকের জন্য 1 আর দশমিক পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য, তাহলে এই শূন্য কেটে দিলাম, দশমিক আগেই কেটে দিলাম, এই শূন্যও কেটে দিলাম। এখানে রইল 12, 3 4 12, 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 5 15, তার মানে 55। এবার দেখো এটা কিন্তু কাটাকুটি আর যাবে না, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারি। আমি এখানেই তোমাদের ভাগটা দেখিয়ে দিচ্ছি। দেখো 4 কে 4, তারপর হচ্ছে 15, 3 4 12, তারপর এখান থেকে বিয়োগ করে রাখবে 3, তারপর একটা শূন্য আনবো, তার জন্য দশমিক দেবো, তাহলে 4 7 28, তারপরে আবার থাকবে 2 0 20, 4 5 20, তার মানে কিন্তু এটা মিলে যাবে। তোমরা ভাগ করে দেখো, আমি এখানে এইভাবে করলাম। তাহলে 13 টাকা 75 পয়সা। তার মানে আমরা প্রথমেই লিখে নিই, 15 টাকা ছিল এক প্রকারের, আর এক প্রকার ছিল 12 টাকা, তাই না? প্রথম প্রকার 15 টাকা, পরের প্রকার 12 টাকা। এবার আমরা পরের প্রকার যেটা বিক্রি করেছে মিশ্রণ করে, সেটাই হচ্ছে 13 টাকা 75 পয়সা। এটা আমরা এখানে লিখে দেবো 13 টাকা 75। এবার আমরা অ্যালিগেশন পদ্ধতিতে বিয়োগ করে দেবো। দেখো আমরা যদি কৌণিক বিয়োগ করি, 15 টাকা থেকে 13 টাকা 75 বিয়োগ করলে মানে 1 টাকা 25 পয়সা। আবার 13 টাকা 75 পয়সা থেকে 12 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1 টাকা 75 পয়সা। দশমিক পরে দুটো সংখ্যা, দশমিক পরে দুটো সংখ্যা, তাই আমরা দশমিক তুলে দিলাম। এবার দেখো 175 আর 125 আমরা 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে বেরিয়ে যায় 7 25 175। এবার ইস্টু 5 25 হয় 125, তার মানে এই দুটো কেটে গিয়ে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 7:5। সি, এত টাকা ও এত টাকা কেজি দরে ডাল মিশ্রণ কিনে সেটা 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার এত লাভ হচ্ছে। তার মানে এটাকে আমরা যদি ক্রয় মূল্যে বার করি, সেই ক্রয় মূল্য হচ্ছে এটা, এটার বিয়োগ করে এটা পেলাম, এটার বিয়োগ করে এটা পেলাম, দুটো কাটাকুটি করে হলো 7:5, মানে 7:5 অনুপাতে এটা মিশ্রণটা করা হয়েছে। এটা জানো যে এভাবে আমাদের শর্ট ট্রিকের মাধ্যমে করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। ABC ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ BAC 50 ডিগ্রি হলে কোণ OBC কত? এটা দেখো করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, একটা ছবি এঁকে তোমাদের ব্যাপারটা বোঝালে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। প্রথমে আমরা বৃত্তটা এঁকে নিলাম। বলেছে একটা ত্রিভুজ রয়েছে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্ত মানেই ত্রিভুজের বাইরের দিকে হবে, আর অন্তবৃত্ত হলে মানে ভেতর দিকে হয়। যেহেতু পরিবৃত্ত বলেছে, তাই আমরা ABC একটা ত্রিভুজ এঁকে নিলাম। এ হচ্ছে A, এই হচ্ছে B, এই হচ্ছে C। তাহলে ও পরিবৃত্তের কেন্দ্র, তাহলে এইটা যদি কেন্দ্র হয় বৃত্তের, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিলাম ও। ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। এবার বলা হচ্ছে কি, কোণ BAC 50 ডিগ্রি। BAC মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আমাদের কি বলেছে, কোণ OBC কত? OBC। এইবার লক্ষ্য করো, এইটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তচাপ থাকে, সেখানে যে আমরা রেখাটা টানতে পারি, এটাকে তোমরা জানো, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তোমরা জানো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে চাপ থাকে, সে যতই তুমি রেখা যতগুলি টানবে, প্রতিটার যে ব্যাসার্ধগুলো হবে সবগুলোর মানেই সমান হবে। তার মানে ও থেকে আমরা বি যদি এখানে রেখা টানি, এটার যা মান হবে, আবার ও থেকে সি এর রেখার মানও কিন্তু সমান হবে, কারণ এই দুটোই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। তুমি যত রেখাই টানবে সব কটার মানেই একই হবে। এবার আমাদের লক্ষ্য করো কি বলেছে, যে কোণ BAC 50, তাহলে কোণ OBC তে কত? OBC মানে এই কোণটা, এই কোণটার মান কত সেটা আমাদের বের করতে হবে। কি তোমরা মাথায় রাখবে যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা, কেন্দ্রস্থ যে কোণ হবে, উপরিস্থ যে কোণ হবে তার দ্বিগুণ হবে। তার মানে এটা যদি 50 হয়, এটা হবে তার দ্বিগুণ, মানে এটা হয়ে যাবে 100। তাহলে এটা হয়ে যাবে 100। আবার মনে রাখো, কোণ BOC ইজুকাল টু হবে 100 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সবসময় উপরিস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। আমরা জানো একটা ত্রিভুজের মোট 3টি কোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 100 হয়, তাহলে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেলো 80 ডিগ্রি। তার মানে 80 ডিগ্রি হবে এই কোণটা আর এই কোণটা মিলে। তোমরা ভালো করেই জানো যে যেহেতু এই ত্রিভুজ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, কারণ এই বাহু সমান হয়। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণও সমান হবে, তাই না? তার মানে এইটা যেহেতু 100 ডিগ্রি, আর টোটাল 180 থেকে 100 ডিগ্রি বাদ দিলে মানে 80 ডিগ্রি হচ্ছে এই কোণটা আর এই কোণটা মিলে। 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতিটা কোণ বেরিয়ে যাবে। একে যদি আমরা ভাগ করি, তাহলে হয়ে গেল কত? 40। তাহলে 40 ডিগ্রি হলো কিন্তু এই কোণটাও 40 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর চেয়েছে যেহেতু কোণ OBC কত, তাহলে এটা হয়ে যাবে 40 ডিগ্রি। উত্তর হয়ে গেল সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করেছে।
এবং অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। বৎসরান্তে বলছে অনিল লাভের এত অংশ পায়। তাহলে প্রথমেই আছে অজয়, আমরা অজয়ের নামটা লিখে নিচ্ছি। অজয় হচ্ছে 8,000 টাকা। কত মাসের জন্য খাটে? 8 মাসের জন্য খাটে। এবার আমরা দেখব অনিলের টাকা কত। অনিলের টাকা হচ্ছে তোমার কত টাকা জানি না, কিন্তু 4 মাসের জন্য খাটে। আমরা ধরে নিলাম সেটা এক্স টাকা। অনিল এক্স টাকা বিনিয়োগ করেছে কত মাসের জন্য? 4 মাসের জন্য। তাহলে ইন্টু 4। এবার লক্ষ্য করে একটা বিষয়, সেই লাভের 20% পায় অনিল। তাহলে অনিল পায় 20%, মানে নিচে লিখব 20, কারণ এই যে অনিলের। তাহলে অনিল পায় 20%, তার মানে তোমাদের বুঝতে হবে যে অজয় কত পায়। 20% মানে পার্সেন্টেজ মানে 100, তা 100-এর মধ্যে 20 যদি পায় অনিল, তার মানে বাকিটা আমার অর্থাৎ 80% পাবে অজয়, তাই উপর লিখবে 80। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা কাটাকুটি করি, এই 0 কেটে দিলাম, 4 দুগুণে 8 কেটে দিলাম। এবার এই 4 দুগুণে 8 এটাও কেটে দিলাম। তোমরা জানো সমান সমান থাকলে পাশাপাশি কাটা যায়। এটা দিয়ে কেটে দিচ্ছি 4 দিয়ে, 4 দুগুণে 8 মানে 2000। তাহলে আর কাটাকুটি যায় না। তাহলে এক্স, এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, এদিকে দেখো আর কিছু নেই, মানে শুধু এক্স। এইদিকে 2 দুগুণে 4, এদিকে আর কিছু নেই, মানে 4000। তার মানে এক্স মান বেরিয়ে গেছে 4000। আমরা ধরেইছিলাম যে অনিল এক্স টাকা বিনিয়োগ করে, তাই না? এক্স মান 4000 টাকা, মানে অনিল ডি 4000 টাকা বিনিয়োগ করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? দেখো খুব সহজভাবে আমরা অঙ্কটা করব। প্রথমে শর্ট ট্রিকের মাধ্যমে তোমাদের দেখাই। প্রথমে আমরা কি করব, এই যে 8 সেমি ব্যাসার্ধ আছে, 8-এর কিউব লিখব। আর নিচে 1 আছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ করে তৈরি করতে হবে, তাই 1-এর কিউব লিখব। তাহলে তোমরা জানো 8-এর কিউব হচ্ছে 512, আর 1-এর কিউব মানে 1। তাহলে এটা দিয়ে ডিভাইড করলে যা আছে তাই থাকবে, 512। উত্তর আমাদের হয়ে যাবে 512। প্রশ্ন হচ্ছে যে আমরা এইভাবে কেন করলাম, যে তোমরা জানো যে গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা যেহেতু 8 রয়েছে, তাই দেখো 4/3 পাই আর কিউব। তাই এই যে আর, এই আরের মানেই হচ্ছে কিন্তু 8, কিউব রয়েছে তার আমরা কিউব দিয়েছিলাম এখানে। পরেরটা কি বলেছে? 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। সেই এটারও গোলকের সেই সূত্র হবে 4/3 পাই আর কিউব। এখানে আমরা ক্যাপিটাল আর লিখলাম কারণ এইটা বোঝানোর জন্য, আর এটা স্মল আর লিখলাম এটার বোঝানোর জন্য। এবার দেখো এখানে 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, কি পুরো থাকবে? আর কিউব। আর এখানে স্মল আর কিউব, স্মল আর মানে আমরা ধরেছি 1, তাহলে তার কিউব, সেটি আমরা লিখেছি। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় এত কিছু লেখার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা ভালো করেই জানো যে 8 সেমি ব্যাসার্ধের একটা লোহার গোলক, তার লোহার গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আবার এটাও একটা গোলক, তারও সূত্র হবে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে। আমরা শুধু শুধু ওইগুলো লিখবো কেন? আমরা সহজেই আমরা কী লিখব, এখানে যে সংখ্যাটা থাকবে তার কিউব লিখব, এখানে যে সংখ্যাটা থাকবে তার কিউব লিখব, তাকে ডিভাইড করবো, কারণ কতগুলো তৈরি হবে তাই বলেছে। তাহলে আমরা অনায়াসে কিন্তু এইভাবে বের করতে পারি। তাহলে পরীক্ষায় তোমরা আসলে সরাসরি এখানে যে সংখ্যাটা থাকবে তার কিউব বানাবে, এখানে যে সংখ্যা থাকবে তার কিউব বানাবে, ডিভাইড করলেই উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। শর্টকাট ট্রিক আমরা এইভাবেই করব। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। একটি হস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে প্রতিদিনের গড় খরচ কত? ধরা যাক প্রতিদিনের গড় খরচ ধরলাম আমরা X টাকা। প্রতিদিনের গড় খরচ যদি X টাকা হয়, কতজন ছাত্র ছিল? 35 জন। তাহলে X টাকাকে, মোট টাকাকে আমরা যদি 35 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু মাথাপিছু খরচ বেরিয়ে যাবে, তাই না? মোট খরচ X টাকা আমরা ধরলাম, 35 জন ছাত্র ছিল, তাহলে X টাকাকে 35 দিয়ে ভাগ করলে মাথাপিছু প্রতিদিনের খরচ কত প্রত্যেকের সেটা বেরিয়ে যাবে। এটা গেল পূর্বে। বর্তমানে কি বলা হয়েছে? প্রতিদিনের খরচ 42 টাকা বেড়ে যায়। তাহলে আগে আমরা মেসের প্রতিদিনের খরচ কত ধরেছিলাম? X টাকা। বর্তমানে তো X টাকা থাকবেই, তার সঙ্গে আরও 42 টাকা বেড়ে যাবে টাকা, তাই না? আগে মোট খরচ ছিল X টাকা, আরও 42 টাকা বেড়ে গেছে। আচ্ছা, এবার ভাগ করব কত দিয়ে? আগে ছিল 35 জন ছাত্র, আরও 7 জন ছাত্র বেড়ে গেছে, তাই না? যদি ছাত্র সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, 35 প্লাস 7 মানে 35-এর সাথে হয় 42। তাহলে বর্তমানে হচ্ছে 42 জন। তাহলে বাই 42। বর্তমানে X টাকা আগে খরচ হতো, 42 টাকা বেড়ে গেছে। তাহলে প্রতিদিনের মোট খরচ এটা, 42 জন বর্তমানে ছাত্র। তাহলে মোট টাকাকে 42 দিয়ে ভাগ করলে মাথাপিছু বর্তমান খরচ বেরিয়ে যাবে। কি বলা হয়েছে? যে মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়, মানে আগে যা মাথাপিছু খরচ হতো, বর্তমানের খরচ 1 টাকা কমে যাচ্ছে। তাহলে আগের মাথাপিছু খরচ মাইনাস বর্তমানের মাথাপিছু খরচ, এই দুজনের মধ্যে তফাৎ কত সেটাই বলে দিয়েছে 1 টাকা, তাই না? বলে দিয়েছে যে 1 টাকা কমে যায়, তাহলে এটা মাইনাস এটা সমান সমান 1 টাকা। আচ্ছা, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই,
ব্র্যাকেট কেন দিলাম, কারণ আমাদের সাইনে নয়তো ভুল হয়ে যাবে। লক্ষ্য করো 35 আর 42-এর লসাগু কত আমরা একটু করে নিই। 5 সাথে 35 আর 6 সাথে 42, আর যাবে না, তাহলে 5 6 30, 3 সাথে 21, 210, তাহলে লসাগু হলো 210। তাহলে 35 আর 42-এর লসাগুলো 210, তাহলে 35 দিয়ে 210কে ভাগ করলে কত হয়? 5 সাথে 35 মানে 6, তাহলে 6কে x দিয়ে গুণ করবো মানে 6x মাইনাস, এবার 210কে 42 দিয়ে ভাগ করব মানে 6 সাথে 42 মানে 5, তাহলে 5 দিয়ে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলে বেরোয় 5, মানে 5 দিয়ে এক্সকেও গুণ করবো, আবার 5 দিয়ে 42কেও গুণ করবো, তাহলে 5 দিয়ে এক্সকে গুণ করলে হয় 5x। এবার লক্ষ্য করো ব্র্যাকেট কেন দিতে হবে, প্লাসে মাইনাস, এবার কিন্তু হয়ে যাবে মাইনাস এখানে। এবার 5 দিয়ে 42কে গুণ করবো, তাহলে 5 দুগুণে 10-এর 0 তে 1, 4 5 20 1 21, 210 সমান সমান 1। এবার 6x থেকে 5x বাদ দিলে হয় শুধুমাত্র x মাইনাস 210। এবার এটা আমরা বজ্রগুণ করি, 210কে 1 দিয়ে গুণ করলে হয় 210, বা x সমান সমান 210 মাইনাস 210 মানে ডান দিকে যাবে প্লাস 210, তাহলে x সমান সমান হয়ে গেল 420 টাকা। x এর মান বেরিয়ে গেল 420 টাকা। আমরা কি ধরেছিলাম, প্রতিদিনের গড় খরচ কত, তাহলে প্রতিদিনের গড় খরচ আমরা ধরেছিলাম x, মানে সেটাই হলো 420, তাহলে আমার উত্তর হয়ে গেল 420 এ। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কটা কী আছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। খুবই সহজ, 6টি সংখ্যার গড় যদি 17 হয় যোগফল কত, যোগফল মানেই কিন্তু এখানে তোমাকে যোগ করতে হবে না, 6কে 17 দিয়ে গুণ করতে হবে, কারণ 6টা সংখ্যা প্রত্যেকটা যদি গড়ে করে 17 করে থাকে তাহলে সংখ্যাটা মোট কত, তাহলে সেটাই হচ্ছে তোমরা জানো যে যোগফলের শর্টকাট সেটা হচ্ছে গুণ করে, 6 সাথে 42-এর 2 হাতে 1, 6 6 4 10, তাহলে উত্তর হয়ে গেল বি 102। আবার তোমাদের বলি 6টা সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত, যোগফল মানে তোমাদের যোগ করতে হবে না, কারণ 6টা সংখ্যা যদি গড়ে 17 করে থাকে তাহলে তোমাদের 6টা সংখ্যা 17 17 17 17 এরকম করে থাকবে, তাই না, 6 বার 17 করে থাকবে, তাহলে সেটা শর্টকাট করে আমরা যোগ না করে 6 আর 17 গুণ করলেই উত্তর, তাহলে উত্তর হয়ে গেল 102। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। কোনো ঘনকের কিউব প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমে যাবে। তাহলে কোনো ঘনক, ঘনক মানে তোমরা জানো এটা হচ্ছে একটা ঘনক, লুডোর ছক্কা। আমরা জানি এই ঘনকের কটা তল থাকে, 6টা তল থাকে, যের কতগুলো তল আছে, 6টি তল আছে। 6টা তলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতল মানে কি, দেখো এই বাহু তো সবগুলোই সমান, তার মানে একটা বাহু যদি যা হয় x হয় বা 100 হয় তাহলে সবগুলো বাহু সেইভাবেই হবে, তাই না। তাহলে আমরা জানি যে ঘনকের পার্শ্বতলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার। কেন, 6 মানে 6টা তল আছে, একটা লুডোর ছক্কা দেবে 6টা তল আছে, আর বাহু স্কোয়ার মানে প্রতিটা বাহুই সেম হয়, তাহলে বাহু ইন্টু বাহুই মানে তার ক্ষেত্রফল হয়, তাই 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলেই বেরিয়ে যাবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত। অঙ্কটা সুবিধা করার জন্য যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমরা ধরে নিলাম যে আগে বাহু ছিল 100, তাহলে আমরা তোমরা এইভাবে ধরে নিতে পারো যে 6 ইন্টু বাহু যদি 100, এখানে যদি আমরা 100 লিখে ফেলি তাহলে 100 তার হোল স্কোয়ার মানে 1 লিখে 4টে শূন্য দেবো, 10,000, 6 10,000 হয়ে গেল 60,000। তাহলে ধরা যাক পূর্বে এর ক্ষেত্রফল ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল 60,000, বলেছে কি বর্তমানে কি বলেছে 10% করে কমে গেছে প্রতিটা বাহু, তাহলে প্রতিটা বাহু আমরা আগে ধরেছি কত 100, তার মানে 10% অর্থাৎ 10 করে কমে গেলে এখন কত বাহু হবে 90, তাই না। বর্তমানে 6 ইন্টু 10% কমে যাচ্ছে মানে এখন হয়ে যাবে 90 তার হোল স্কোয়ার বাহু স্কোয়ার, 6 ইন্টু 90 ইন্টু 90 মানে 9 9 81 আর দুটো শূন্য, 6 0 0 6 0 0 6 1 6 6 48, 48,600। পূর্বে এই ঘনকের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল এত, বর্তমানে সেটা কমে হয়ে গেলে এত, তাহলে কতটা কমেছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করে ফেলি, এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় দেখো, 0 0 6 আর 4 10 0 হাতে 1 8 1 9 1 10 হাতে 1 4 5 1 6, তাহলে ক্ষেত্রফল এতটা এটা কমে গেছে, তাই না। আগে ক্ষেত্রফল ছিল 60,000, বর্তমান ক্ষেত্রফল হয়েছে এটা 38,600, কমে গেছে কত, কমে গেছে 11,400। আমাদের বলেছে কি কত শতাংশ কমেছে, তোমরা মনে রাখবে যে কত শতাংশ কমে গেছে বের করলে আমাদের কি করতে হয়, প্রথমে কত ছিল, প্রথমে ছিল এটা, তা সেটাই আমরা লিখে নেব 60,000, 60,000-এর মধ্যে কমেছে কত, এই বলেছে শতকরা, তার আমরা ইন্টু সবসময় 100 দেবো। এবার কেটে দিই, 1 2 2, এই 2 এই 2 কেটে দিলাম, 6 কে 6 আর 5 54, 6 9 54, তার মানে 19, 19%।
যে কত শতাংশ কমবে, তাহলে উত্তর হয়ে গেল বি 19%। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। কি আছে, নিচের ত্রিভুজে যদি এসি 20 মিটার হয়, অর্থাৎ এসি এটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, বলেছে এ বি, এ থেকে বি এটা হচ্ছে এক্স মিটার, এবং বিসি মানে এটা বলেছে 50 মাইনাস এক্স মিটার। আচ্ছা, যদি হয় তবে এ বি কত, এ বি মানে এটা তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের করতে হবে কি, এটা যদি এ বি হচ্ছে অতিভুজ, তাহলে প্রথমে আমরা লিখব অতি স্কোয়ার। অতিভুজ যদি বের করতে হয় আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান এ বি, এ বি মান আমরা কত জানি এক্স, তার হোল স্কোয়ার। লম্ব এসি মানে 20, তার হোল স্কোয়ার, প্লাস ভূমির মান কত আছে 50 মাইনাস এক্স, তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার নামিয়ে নিলাম, 20 তার হোল স্কোয়ার মানে 20 20 400, প্লাস এবার দেখো এখানে আমরা যদি এইটাকে মনে মনে এ ধরি, এটাকে মনে মনে এ ধরি, এটাকে মনে মনে বি ধরি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 50 তার হোল স্কোয়ার মানে 50 × 50 মানে 2500, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab 2 মানে 2, এ মানে 50, বি মানে এক্স, তাহলে ওটা হয়ে যাবে 50 × 100 এক্স, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এক্স, তার এক্স তার হোল স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার। দেখো সমান সমানের এই দিকেও আছে এক্স স্কোয়ার, সমান সমান এই দিকেও আছে এক্স স্কোয়ার, দুটোই প্লাস, তাই আমরা অবশ্যই কেটে দিতে পারি, এক্স স্কোয়ার কেটে দিলাম। যেহেতু লেফট সাইডে কিছু নেই, আমরা করলাম কি লেফট সাইডে এই -100 এদিকে নিয়ে চলে আসলাম, -100 এদিকে চলে আসা হয়ে গেলে +100, তার মানে 100 এক্স। আর এদিকে ডান দিকে যেটা আছে এই দুটোর মধ্যে যোগ করে ফেলি, 2500 আর 400 হয় 2900, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এবার এক্স সমান সমান 29। তাহলে এক্সের মান 29, আমাদের এ বির মান হয়ে গেল 29 মিটার। চলে যাচ্ছি পরের অঙ্কে। 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের অন্তর 96 টাকা, সুদের হার কত? আমাদের একটা ট্রিক বলেছি, তোমরা মনে রাখবে, যদি 2 বছর দেওয়া থাকে আর যৌগিক সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকে, শর্টকাটভাবে আমাদের অঙ্ক করতে পারি। তার সূত্রটা কি? তার সূত্রটা হচ্ছে, তোমাদের আমি অন্যরকম সূত্রটাকে লিখে দেখাই। আমরা জানি জটিল সুদের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এখানে থাকে এন, এটা তো যৌগিক সুদের সূত্র হয়। তোমরা করবে কি, যখন এরকম 2 বছর দেওয়া থাকবে আর যৌগিক সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকবে, তোমরা খুব সহজেই শর্ট ট্রিকের মধ্যে অঙ্কটা কী করবে, এখানে সব কিছু থাকবে, শুধু 1 প্লাসটা লিখবে না। তার কি দাঁড়ালো, পি ব্র্যাকেটের মধ্যে আর বাই 100 এন, তাহলে এখানে এনের জায়গায় আমরা লিখব সবসময় 2 বছর, তাহলে 2। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো, পি এর মান কত 15,000 টাকা, ইন্টু আর এর মান কত, আর এর মান আমরা জানি না, তার মানে আর থাকবে, তাহলে এখানে যেহেতু আর বাই 100 তার হোল স্কোয়ার আছে, তার মানে আর স্কোয়ার হয়ে যাবে, তাই না? আর নিচে 100 রয়েছে, 100 তার হোল স্কোয়ার মানে 100 লিখে আরও দুটো শূন্য দেবো, মানে 10,000, মানে দুটোরই স্কোয়ার করে দিলাম। ও আরেকটা যেটা তোমাদের বলা হয়নি, এই যে এই সূত্রটা, সেটাই তো অন্তরটা বলে দিয়েছে, সেটা হচ্ছে 96, সেটাই এখানে হয়ে যাবে 96, তাহলে সমান সমান 96 লিখব। এবার কেটে দিই, দেখো 1 2 3, 1 2 3, 5 দুগুণে 10, 5 দিয়ে 3 5 15। এবার যেহেতু সমান সমান আছে তাই উপরে কাটাকুটি যায়, তাহলে 3 দিয়ে 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6, 32। এটা কিন্তু কাটাকুটি যাবে না, কারণ এটা সমান সমান দেওয়া থাকলে উপর নিচে গুণ হয়। তাহলে এখানে আর স্কোয়ার রয়েছে, আর স্কোয়ার সমান সমান 32 দুগুণে 64। অনলি আর আমরা কি লিখব, ওভাররুট 64। সুতরাং আর সমান সমান হলো 64 বর্গমূল করলে হয় 8, তার মানে আর এর মান বেরিয়ে গেল 8, তার শেষ উত্তর হবে ডি 8%। আর আমাদের এটা শর্টকাট ট্রিক কি তোমরা মনে রাখবে, যে যদি 2 বছর দেওয়া থাকে আর যৌগিক সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকে, তবে তার সূত্র হচ্ছে ডি মানে ডিফারেন্স। এই যে ডিফারেন্স দেওয়া আছে 96 টাকা, ডি এর মানটা কি হবে, পি আর বাই 100/2, এটাই হচ্ছে তোমাদের সূত্র শর্টকাট ট্রিকের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5, 8 আর 3। মোট টাকার পরিমাণ যদি 144 টাকা হয়, 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা? তাহলে যেহেতু সংখ্যার অনুপাত, কারণে কতগুলো আছে, 50 পয়সা আছে 5, আমরা এটাকে প্রত্যেকের সঙ্গে x ধরে নিই। ধরা যাক এটা হচ্ছে 5xt, এটা হচ্ছে 8xt, আর এটা হচ্ছে 3xt। এতগুলো আছে, তোমরা যদি x ধরে নাও তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে 50 পয়সা আছে কতগুলো, 5x, তাহলে এই 50কে 5 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে মোট এত টাকা হচ্ছে 50 পয়সা আছে। এবার প্লাস 25 পয়সা আছে কতগুলো, 8x, প্লাস 10 পয়সা আছে কতগুলো, 3x।
50 পয়সা আছে 5x, মানে এখানে 50 পয়সা কত আছে টাকা সেটা বেরিয়ে যাবে, 25 পয়সা কত আছে সেটা বেরিয়ে যাবে, 10 পয়সা কত আছে সেটা বেরিয়ে যাবে। এইগুলো যোগ করলেই বলেছে মোট বলে দিচ্ছে 144 টাকা, তাহলে মোট হবে 144 টাকা। এগুলো সব দেখো পয়সাতে আছে তাই না, কিন্তু এটা আছে টাকাতে। তাই টাকা থেকে পয়সা তৈরি করতে হলে আমাদের এখানে কী করতে হবে, 140 পর আর দুটো শূন্য দিতে হবে, তাহলে পয়সা হয়ে গেল। এরপর আমরা গুণ করে দিই, 5 5 25, 250x, 8 25 হয় 200x, প্লাস 3 10 30x সমান সমান 14। 250 200 হয় 450, আর 30 480, আর এইদিকে যা আছে এই জিরো কেটে দিলাম। 12 দিয়ে 4 12 48, 12 দিয়ে 12 কে 12, 12 দুগুণে 24, 4 দিয়ে 3 4 12, তার মানে এখানে একটা শূন্য রয়ে গেল এই। তাহলে x সমান সমান হয়ে গেল 30। তাহলে x সমান সমান যেহেতু 30 হয়েছে, আমাদের বলেছে কি 50 পয়সা মুদ্রা সংখ্যা কত। 50 পয়সা মুদ্রা সংখ্যা হচ্ছে এই আমরা ধরেছিলাম 5x, তাহলে 5x যদি x এর মান কত বেরিয়ে গেছে 30, তাহলে 5x মানে x এর মান যদি 30 হয় তাকে 5 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে, এটি হচ্ছে 5x তাই না। তাহলে 3 5 15 মানে হচ্ছে 150, তার মানে 150টি আছে, তার উত্তর হয়ে যাবে এ 150। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটা কত। এই অঙ্কটা আমি তোমাদের একটু শর্টকাট ট্রিকের মাধ্যমে বলার চেষ্টা করছি। দেখো আমরা কীভাবে করতে পারি, যেহেতু যোগফল বলেছে 27, তার মানে কি সংখ্যাটা যদি একটা হয় x আর একটা হয় y, তাহলে সেই দুটোর যোগফলেই কিন্তু হয়ে যাচ্ছে 27। আবার বলেছে গুণফল 182, তার মানে গুণফল মানে সংখ্যাটা x আর y গুণ করলে আমরা পাচ্ছি 182। এরপরে আমরা দেখো একটু যদি শর্টকাট ফলো করি, আমরা জানি যেহেতু দুটো সংখ্যা যোগ করে 27 হবে, আমরা মনে মনে একটা কাউন্ট করি। ধরা যাক এই সংখ্যাটা x, প্রথম সংখ্যাটা ধরা যাক 20, তাহলে এই সংখ্যাটা নিশ্চয় হবে 7, কারণ 20 সাথে হবে 27। তাহলে এবার দেখো মানে যোগ করে 27 পাচ্ছি সংখ্যা দুটো, গুণ করলে দেখো 7 দুগুণে 14 মানে 140, কিন্তু সংখ্যাটা গুণফল 182, তাহলে এটাও হবে না, আমরা এটা মনে মনে ধরতে পারবো না। যেহেতু আমাদের সংখ্যাটা আরও বাড়াতে হবে, আমরা করব কি, এটা এই সংখ্যাটা আরও কমিয়ে দেবো, এই সংখ্যাটা বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু গুণফলটা অনেক বাড়বে। আমরা ধরে নিলাম 18, তাহলে 18 লিখলে 18 প্লাস 9, কারণ 18 আর 9ই হয় 27, তাহলে 9 18 হয় 162, এখানে আছে 182, সংখ্যাটা আরও বাড়াতে হবে, তাহলে এটাও আমাদের হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা আরেকটু কমিয়ে দিই, আমরা নিলাম 15, তাহলে 15 12, তাহলে 15 আর 12 যোগ করা হয় 27, তাহলে 15 12 কত হয়, 15 12 হয় 180, আরেকটু আমাদের বাড়াতে হবে, 182 আছে, তাহলে আমরা করবো কি এবার এক কমিয়ে দিচ্ছি, 14 প্লাস 13, তাহলে 14 আর 13 দুটো মিলে যোগ করে হয় 27, তার মানে যোগফল আমরা পাচ্ছি 27। এবার 14 আর 13 গুণ করে যদি 182 পাই, তাহলে এই দুটোই হবে সংখ্যা। তাহলে 14 13 হচ্ছে দেখো 4 13 52, 2 হাতে 5, 13কে 13 5 18, তাহলে 14 আর 13 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 182। তাহলে দেখো সংখ্যা দুটো যোগ করে পাচ্ছি 27, সংখ্যা দুটো গুণ করে পাচ্ছি 182। সংখ্যা কী কী, একটা 14 আর একটা 13। আমাদের বলেছে ছোট সংখ্যাটা কত, তার মানে ছোটো সংখ্যা হবে 13। নিশ্চয়ই বুঝতে পারছো, উত্তর হয়ে যাবে ডি। এটা তোমাদের আমি শর্টকাট পদ্ধতিতে বললাম। এবার আমরা যদি প্রথাগত নিয়মে করি তাহলে আমরা কি করতে পারি সেটাই দেখো। তাহলে যেহেতু বলেছে x প্লাস ওয়াই সমান সমান 27, এক্স ওয়াই 182, মানে যোগফল 27 গুণফল 182, আমরা ধরে নেব সংখ্যাটা ধরা যাক এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা আমাদের বীজগণিতিক সূত্র, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত আছে, এক্স প্লাস ওয়াই মানে 27, তার মানে 27 তার হোল স্কোয়ার মাইনাস 4xy এর মান হচ্ছে 182, তাহলে 27 তার হোল স্কোয়ার মানে 27 ইন্টু 27 মানে 729, মাইনাস 4 দুগুণে 8, 4 8 32, 2 3, 4 4 3 7, 728। আচ্ছা, এটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারেই থাকবে এখানে। এরপরে দেখো এক্স মাইনাস ওয়াই, এটা লিখলাম না, একই আসবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 729 থেকে 728 বিয়োগ করলে মানে 1, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার যদি 1 হয় তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান সমান এই স্কোয়ার এখানে ওভাররুট হয়ে যাবে, ওভাররুট 1 মানেই সেটাই হচ্ছে 1, কারণ ওভাররুট 1-এর যদি বর্গমূল করি সেই একই হয়, তাহলে 1। দেখো অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 1। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ছিল 27, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স প্লাস ওয়াই যেহেতু 27, তার মানে লিখে নিলাম 27, আর এক্স মাইনাস ওয়াই আমরা পেয়েছি 1, তাহলে এক্স মাইনাস ওয়াই পেয়েছি 1। তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো, দেখো প্লাস মাইনাস এটা কাটা, এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x, 27 আর 1 হয়ে যাবে 28, তাহলে 2 দিয়ে 28কে কাটতে হয় 14,
তাহলে এক্স সমান সমান হয়ে গেল 14। তাহলে দেখো একটা সংখ্যা পেয়ে গেলাম 14, আমরা জানি দুটো সংখ্যার যোগফল হচ্ছে 27, তাহলে 27 থেকে 14 বাদ দিলে হয় 13, তার মানে একটা সংখ্যা হয়ে গেল 13 আর একটা হয়ে গেল 14। তাহলে আমাদের বলে ছোটো সংখ্যা কত, ছোটো সংখ্যা হচ্ছে 13, তাহলে উত্তর হয়ে গেল 13। তোমরা তাহলে দেখো এই পদ্ধতিতেও করতে পারো, আবার আমি যেভাবে বললাম এইভাবে করে শর্টকাট ট্রিকের মাধ্যমে করার চেষ্টা করতে পারো। বোঝা গেল? দেখো পরের অঙ্কটা আমাদের ত্রিকোণমিতির অঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে এটা তোমাদের করতে গেলে তোমাদের এর মান জানার দরকার। আর দেখো পাশে যে টেবিলে দেখতে পাচ্ছ যে কি মান রয়েছে, তাহলে প্রথমে আমরা সেই অনুযায়ী লিখে ফেলি। এক্স সর্বপ্রথম রয়েছে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে ইন্টু 1, তারপর ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত, দেখো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 হাফ, তাহলে হাফ, তারপর ইজিক্যাল টু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে দেখো আমরা সব মানগুলো বসিয়ে দিয়েছি। এবারে দেখো √3 কেটে গেল, এদিকে রইল উপরে এক্স, নিচে হচ্ছে 2, এদিকে রইল উপরে 1, নিচে 2, সমান সমান থাকলে আমরা পেন্সিল নিচে কেটে দিতে পারি। এবার যদি বজ্রগ্রহণ করি কোনাকুনি, মানে এক্স এখানে 1, এক্স মান বেরিয়ে গেল 1, উত্তর আমাদের হয়ে গেল এ 1। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। এক্স একাকে একটি কাজ 20 দিনে করতে পারে, তার মানে এক্স করতে পারে 20 দিনে কাজটা। আবার বি একা সেই কাজটা করতে পারে 30 দিনে, বি করতে পারে সেটা 30 দিনে। বলেছে দুজনে একসাথে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে। এক্স যেহেতু করে 20 দিনে, বি করে 30 দিনে। এবার আলাদা আলাদা একসঙ্গে করলে কি হবে, আমাদের প্রথমে লসাগু করতে হবে। 20 আর 30-এর লসাগু হয় 60। এবার দেখো 60কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 3 × 20 = 60, আবার 30কে 60 দিয়ে ভাগ করলে হয় 2। ধরা যাক মোট 60টি কাজ করতে হবে, তার মধ্যে এক্স একদিনে করে 3টি আর বি একদিনে করে 2টো। তাহলে যেহেতু একসঙ্গে কাজ করবে, তাহলে একদিনে দুজনে মিলে কতটুকু কাজ করবে, 3 আর 2-এ 5টি। তার মানে 60টি কাজ করতে হবে দুজনে মিলে একদিনে কাজটা করতে পারে 5টি। মোট কাজ 60টি, প্রতিদিন করতে পারছে 5টি। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। 60কে 5 দিয়ে ভাগ করলে 12, 5 × 12 = 60, তাহলে 12 দিনে। তো হয়ে গেল ডি। কীভাবে করবে আবার বলছি, দেখো এক্স করে 20 দিনে, বি করে 30 দিনে। এবার 20 আর 30-এর লসাগু করবে 60, এবার 20 দিয়ে 60কে ভাগ 3, 30 60 ভাগ 2। তার মানে আমাদের ধরতে হবে এই যে লসাগু বেরোবে, মনে করবে এটাই মোট কাজ করতে হবে 60 মধ্যে এক্স করে একদিনে 3টি, বি করে একদিনে 2টি। তাহলে দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তার মানে একদিনে দুজনে মিলে 3 আর 2-এ 5টি কাজ করবে। মোট করতে হবে 60টি, তার মধ্যে 5টি করে যদি একদিনে, তাহলে মোট কত দিন লাগবে। তাহলে 60কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 × 12 = 60, তার মানে 12 দিনে কাজটা হয়ে যাবে। উত্তর হয়ে গেল 12। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটা কত। তোমরা জানো এই অঙ্কগুলো আমরা খুব শর্টকাট নিয়মে করতে পারবো। করার আগে তোমাদের আমি একটা নিয়ম দেখিয়ে দিই। তোমরা জানো দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সূত্রটা কি, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 315, গুণ গসাগু কত দেওয়া আছে 7, সমান সমান সংখ্যা দুটির গুণফল। তার মধ্যে আমরা একটি সংখ্যা জানি, তাহলে একটি সংখ্যা যদি 35 হয়, অপর সংখ্যাটা জানি না, সেই অপর সংখ্যা আমরা ধরে নিলাম এক্স। তাহলে দেখো দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা 35 আর একটা সংখ্যা ধরলাম এক্স। এবার কাটাকুটি করে দিই, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমরা সমান সমান থাকলে কেটে দিতে পারি। 7 দিয়ে 5 × 7 = 35, 5 দিয়ে 5 × 6 = 30, 3 × 5 = 15, তার মানে বেরিয়ে গেল 63। এক্স সমান সমান বেরিয়ে গেল 63। এক্স মানে হচ্ছে আরেকটা সংখ্যা হচ্ছে 63, তার আমাদের উত্তর হয়ে গেল সি 63। আমরা কিন্তু সূত্রটা মনে রাখবে, দুটো সংখ্যা লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে তোমরা এই অঙ্কগুলো অনায়াসে করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। কোনো টাকা তার 7-এর 1 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরা যাক কোনো টাকা বলেছে, সেই কোনো টাকা সেটার পরিমাণ হচ্ছে এক্স। তার মানে কোনো টাকা যদি এক্স হয়, বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, তার মানে আমরা প্লাস করব। কোনো টাকা ছিল এক্স, আর এত অংশ বেড়ে গেছে, তাই না। তাহলে এক্সের 1/7 বেড়ে গেছে, পেয়েই সেটা হয়ে গেছে 40 টাকা। তাহলে সমান সমান হয়ে গেল 40। আবার তোমাদের বুঝিয়ে দিই, কোনো টাকা ধরা যাক টাকাটা হচ্ছে এক্স, তাই এক্স লিখব। তারপরে বলেছে তার 1/7 মানে এক্সের 1/7 বেড়েছে, তার মানে আগে যেটা ছিল সঙ্গে এটা বেড়েছে, তাহলে এই দুটো যোগ করেই সেটাই বলেছে পেয়ে সে এখন সেটা হয়েছে 40 টাকা। তার মানে সমান সমান 40। নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে আমরা কী করতে পারি, দেখো এক্স প্লাস উপরে
এক্স চলে যাবে, নিচে হচ্ছে 740। এবার আমরা লসাগু করে দেবো, তাহলে নিচে হচ্ছে লসাগু হচ্ছে 7, 7কে এক্স দিয়ে গুণ করলে 7x প্লাস অনলি এক্স সমান সমান 40। তাহলে 7x আর x মানে 8x, একবার এটা গুণ করে দিচ্ছি, যেন এইভাবে গুণ হয়ে যায় 40 × 7। এবার দেখো 8 দিয়ে 5 8 40 কেটে গেল, তাহলে x সমান সমান হয়ে গেল 5 7 35। তাহলে x এর মান 35। আমাদের বলেছে মূল টাকার পরিমাণ কত, মূল টাকা তো আমরা ধরেছিলাম কোনো টাকা x টাকা, তাহলে x মানে 35, তার মানে মূল টাকা ছিল আমাদের 35। বি উত্তর চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। 999 করে দেখো কবার আছে, 1 2 3 4 5 6। তাহলে প্রথমেই আমরা লিখে নেব 6, কারণ 999 6বার আছে। এরপরে আমরা 999 যেহেতু 6বার আছে, তাহলে 999 লিখে নেব। আবার বলি 999 আছে 6টা, তাই 6 × 999। এরপর সবসময় আমরা প্লাস সাইন দেবো, এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক। এরপরে লক্ষ্য করো নিচে দেখো সব কটাতে 7 আছে, তাই নিচে আমরা 7 লিখে নেব। এরপরে তোমরা জানো যে আমরা যদি 999 সবগুলোকে কমন নিই তখন কিন্তু আমাদের পড়ে থাকে কি 1/7, 2/7, 3/7, 4/7 আর 6/7। সব কটা যেহেতু যে হর রয়েছে 7, তাই লসাগু হবে 7। এবার উপরে যা আছে সেই সংখ্যাগুলি থেকে যাবে, আমি একবারে তোমাদের সেগুলো না লিখে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলো সব যোগ হবে তোমরা জানো। তাহলে 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 আর 2 20 আর 1 21, তাহলে উপরে হয়ে যাবে 21 যোগফল। এবার 7 দিয়ে দেখো 21 কাটা যাচ্ছে, 3 7 21। তার মানে আমরা এবার এটা গুণ করে দেবো। এটা গুণ করবো কেমন, মনে মনে তুমি 999কে 1000 ধরো, তার মানে 6 1000 হবে 6000, তার মধ্যে থেকে 6 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 5994 প্লাস এই 3, তাহলে হয়ে গেল 5994 আর 3 7, তাহলে 5997। আমাদের উত্তর হয়ে গেল বি 5997। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা শর্ট ট্রিক। এই অঙ্ক তোমাদের আমি এর আগেও ভিডিও করে দেখিয়েছি, যদি সেটা বুঝতে চাও আমার ভিডিওগুলো যে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে দেখে নেবে, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। সি কত টাকা পাবে? তাহলে যেহেতু সি উত্তর চাইছে, আমরা প্রথমেই ধরে নিই সি পাবে x টাকা। তাহলে সি যদি x টাকা পায়, তাহলে দেখো এ কত টাকা পাবে, বলছে সি এর থেকে 30 টাকা বেশি পায়। এ যা পায় তার থেকে 30 টাকা পায় সি বেশি, তার মানে যেহেতু আমরা সিকে ধরেছি, তার মানে এ নিশ্চয়ই থেকে আরও 30 টাকা কম পাবে, তাহলে সি পায় x টাকা, তার থেকে 30 টাকা কম। আবার বলছি সি বলেছে এর থেকে 30 টাকা বেশি পায়, আমরা সিকেই ধরে নিয়েছি, মানে যে বেশি পায় তাকেই ধরে নিয়েছি x টাকা, তার মানে সি এর থেকে যেহেতু 30 টাকা কম পায়, তাই x - 30। এবার আমরা চলে যাচ্ছি পরে বি। এ বলেছে বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে বি কত পাবে? যেহেতু এ পায় বি এর থেকে 40 টাকা বেশি, তার মানে বি পায় এর থেকে 40 টাকা কম। তার মানে এ যদি পায় এই টাকাটা x - 30, এই টাকাটা পায় এ, তার থেকে 40 টাকা বি কম পাবে, তাহলে -40, এই টাকাটা পাবে বি। তাহলে আলটিমেট এটা কত টাকা হয় দেখো, এক্স মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস, তার মানে 40 আর 30 70, তার মানে বি পায় এই টাকাটা, এ পায় এটা আর সি পায় এটা, তাহলে সেটাই বলেছে যোগফলে এত টাকা। তাহলে এবার আমরা সব যোগ করে দিই, একবারে আমি আলাদা করে আর লিখছি না, এখানেই তোমাদের দেখাই। দেখো এই এক্স টাকা, এই এক্স টাকা আর এই এক্স টাকা, মানে যোগ করে হচ্ছে মোট 3x টাকা। আবার দেখো এই -30 আর এখানে -70, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস, 70 আর 30 হয় 100। এই যে এই তিনজনের টাকা সেই যোগ করেই তো বলেছে 710 টাকা, সেটাই হয়ে গেল 710। 3x সমান সমান এই -100 ওই দিকে গেলে হবে +100, তাহলে 710 আর 100 হয়ে যাবে 810, একবারে লিখে দিলাম। তাহলে দেখো 3 দিয়ে 81 কাটলে হয় 270, তাহলে দেখো x সমান সমান হয়ে গেল 270। তাহলে x বলেছে কত, সি কত টাকা পায়, সি পায় 270 টাকা, তাহলে উত্তর হয়ে গেল ডি 270 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। আছে কোনো সংখ্যার 25%, কোনো সংখ্যা মানে ধরা যাক সংখ্যাটা হচ্ছে x, তার 25% মানে উপরে 25 নিচে 100, এর সাথে এত এর যোগ, তার মানে যোগ 150 এর 30%, মানে উপরে 30 নিচে 100, যোগ করলে সেই যোগফলেই বলেছে কত হয়, যোগ করলে হয় 75 75। তাও দেখো কেটে দিই, 4 25 100, তার মানে উপরে রইল x, নিচে রইল 4x আর নিচে 4 প্লাস এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলে 3 15 হয় 45 75, তাহলে বা x/4 এই +45 সমান সমান ডান দিকে চলে গেল -45, তার মানে 75 - 45 মানে 30,
এবার আমরা কোনাকুনি বজ্র গুণন করি, এক্স নিচে কিছু নেই মানে এক্স, এটা উপর নিচে গুণ হয় এইভাবে, তোমরা জানো এইভাবে গুণ হয়। তাহলে 3 4 12 120, এক্সের মান বেরিয়ে গেল 120, তাহলে উত্তর হয়ে গেল বি 120। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কটা কী আছে, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি হয়। তাহলে 1/3 মানে 1/3, সেটা 3 মিনিটে খালি হয়। তাহলে আমরা যেহেতু মিনিট, এখানে মিনিট রয়েছে, আমরা এরকম করে লিখে নিই যদি, যে 3 মিনিটে খালি হয় কত, 1/3, মানে 1/3 এত অংশ। তাহলে ঐকিক নিয়মে আমরা যদি করি 1 মিনিটে খালি হয় কত, 1/3, এই 3 চলে যাবে নিচে মানে এখানে। এ বলেছে কত মিনিটে, এত মিনিটে, 7 দুগুণে 14 15, 15/2, এত মিনিটে কত অংশ খালি হয়, তাহলে 1/3 × 3, এটা হয়ে যাবে 15/2। তাহলে 3 5 15 কেটে দিলাম, তাহলে উপরে রইল 5 আর নিচে 3 দুগুণে 6, তাহলে 5 6, জলাধারে কত অংশ খালি করা যাবে, 6/5 খালি করা যাবে, উত্তর হয়ে যাবে সি। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, এ দেয় মূলধনের 1/3 মানে 3/1। বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, বি দেয় এ প্লাস সি এর মূলধনের সমান, তার মানে এ যা দেয় আর সি যা দেয় সেই মোট দেয়, সেটাই হচ্ছে বি। বলেছে বি দেয় এ ও সি দেওয়া মূলধনের সমান। যদি বছরান্তের লাভের পরিমাণ হয় 900 টাকা, তবে সি কত টাকা দিয়েছিল। এ যেহেতু 3/1 দেয়, তাই না, মূলধনের 1/3 দেয় 1/3, তাহলে বাকি নিশ্চয়ই বি প্লাস সি দেয় কত অংশ, 3/1 যদি দেয় এ, তার বাকি নিশ্চয়ই থেকে যায় 3/2, সেইটাই দেয় বিসি। আবার বোঝো, এই যদি 3/1, বাকি নিশ্চয় থেকে যায় 3/2 সেই 2 ভাগ কে কে দেয়, বি আর সি, কারণ বাকিটা বি আর সি দেয়। এরপরে আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে বি এর মান কি লিখেছি, এ প্লাস সি, তার মানে এই যে বি রয়েছে এই বি এর বদলে আমরা লিখতে পারি এ প্লাস সি, কারণ বি সমান সমান এ প্লাস সি। তাহলে বি এর বদলে আমরা লিখতে পারি এ প্লাস সি, প্লাস সি তো রয়েছেই, সেটাই লিখে দেবো 2/3। আচ্ছা, এবার লক্ষ্য করো এ এর মান এখানে কত দেওয়া আছে, 1/3, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি 1/3, প্লাস সি মানে 2c, এখানে 2/3। প্রথমে প্লাস 2c লিখে নিলাম, 2c লিখলাম, ডান দিকে 2/3, বাঁ দিকে যা আছে 1/3, এটা হচ্ছে -1/3, তাহলে 2c। তোমরা জানো 3 আর 3 লসাগু হয়ে যাবে 3, তার মানে এই 2 আর 1 বিয়োগ করে হয়ে যাবে 1। আচ্ছা, এবার এখান থেকে দেখাই। এবার দেখো 2c যদি 1/3 হয়, তাহলে অনলি সি কত, 2 চলে যাবে নিচে, 1/3 দুগুণে 6, 1/6, সি পাচ্ছে কিন্তু 1/6 টাকা। তাহলে বলেছে যেহেতু মোট 900 টাকা লাভ হয়, তার মানে 900 এর 6 এর ভাগ কত সেটাই আমরা বের করলেই হয়ে যাবে। তাহলে সি সমান সমান কত পায়, 1/6, 900 টাকার মধ্যে, তার মানে 6 15 90, 150, তার মানে সি কত টাকা পাচ্ছে, 150 টাকা পাচ্ছে। উত্তর হয়ে যাবে ডি, 150 টাকা। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর অর্থাৎ বিয়োগফল 69। তাহলে বড় সংখ্যাটা কত, খুবই সহজ, আমরা ধরলাম, ধরা যাক সংখ্যা দুটো হচ্ছে 8x আর 5x, যেহেতু ইস্টু আছে আমরা 8x আর 5x ধরলাম। তবে তাদের অন্তর মানে বিয়োগফল, তাই এই দুটোর মধ্যে বিয়োগফল সেটাই বলে দিয়েছি 69। তাহলে 8x 5x মানে 3x সমান সমান 69। তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে x সমান সমান বেরিয়ে গেল 23। যেহেতু x এর মান বেরিয়ে গেছে 23, আমাদের বলেছে বড় সংখ্যাটা কত। তাহলে দেখো এই দুটোর মধ্যে বড় কে, এই 8, তার মানে বড় সংখ্যা হচ্ছে 8x, তাহলে x এর মান তো আমরা বেরিয়েছি 23, তাহলে 8x মান হচ্ছে 8 × 23, তাহলে সেটাই কত হয়ে যাবে, 3 × 24, 4 হাতে 2, 8 2 16, 17 18, 184। বড় সংখ্যাটা কত, বড় সংখ্যা হচ্ছে 184, মানে সি। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। দেখো এটা আমাদের শেষ অঙ্ক কী আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে পুত্রের বয়সে যেহেতু 6 গুণ হয়, তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম পুত্রের বয়স x, তার মানে পিতা কত হবে, তার থেকে 6 গুণ বেশি মানে 6x। 6 বছর পরে পুত্রের বর্তমান বয়স x, পিতার হচ্ছে 6x। 6 বছর পরে পুত্রের 6 বছর বয়স বাড়বে, 6 বছর পরে পিতারও 6 বছর বয়স বাড়বে। 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে, তার মানে এইটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। 6 বছর পরে পুত্রের বয়সে 3 গুণ হবে, অর্থাৎ আমরা যে মাঝখানে সমান সমান দিই, পিতা পুত্রের থেকে 3 গুণ বেশি রয়েছে, তাহলে আমরা এখানে যদি আমরা 3 দিয়ে একে গুণ করে দিই পুত্রের সঙ্গে, তাহলে কিন্তু দুজনেই সমান সমান দিলে দুজনেই সমান হয়ে গেলো। কেন, পুত্রের বয়স 6 বছর পরে এটা হবে x + 6,
পিতার হবে 6x প্লাস 6। তখন বলেছে পুত্রের বয়সে 3 গুণ, তার পুত্রের বয়স থেকে 3 গুণ এখানে বেশি রয়েছে, তাহলে এই 3 যদি একে দিয়ে গুণ করি তাহলে দুজনেই কিন্তু সমান সমান হয়ে যায়, তাই সমান দিতে পারি। এবার মানটা বের করে নিই, 3x প্লাস 3 6 18, এখানে যা আছে তাই থাকবে। তাহলে 3x এই প্লাস 6x এদিকে হয়ে গেল মাইনাস 6x, এদিকে প্লাস 6 প্লাস 18 মাইনাস 18 হয়ে যাবে। তাহলে 6x থেকে 3x বাদ দিলে মাইনাসের সাইন বড়, তাই মাইনাস 3x, এদিকে মাইনাস সাইন বড় তাই মাইনাস 18 থেকে 6 বাদ দিলে 12, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে 3 4 12, তাহলে x সমান সমান বেরিয়ে গেল 4। তাহলে আমাদের বলছে তবে পিতার বর্তমান বয়স কত। পিতার তো বর্তমান বয়স হচ্ছে এটা 6x, তার মানে 6x, x এর মান তো 4 বেরিয়ে গেছে, তাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই 4 6 24 বছর, তাহলে পিতার বর্তমান বয়স 24 বছর। নিশ্চয়ই বুঝতে পারছো, উত্তর হয়ে যাবে বি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের মতো আমাদের অঙ্ক এখানে শেষ হলো। থ্যাংক ইউ।